I think it's fun. Oh, yeah. The CEO is coming. He wants a video conference with the UK at 11. That's in 10 minutes. What? Okay, quick. Listen, 10 minutes, you don't even have a connection. আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম 40 under 40 স্মার্ট বাংলাদেশ আইসিটি সামিট এন্ড অ্যাওয়ার্ডস 2023 এর এপিসোড 9 প্রি ইভেন্ট পডকাস্টের এবং আজকের পডকাস্টটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং যারা আমাদের সাথে আছে তারা কিন্তু ট্রুলি দে আর দ্য গেম চেঞ্জার্স এন্ড দে আর ওয়ার্কিং টুয়ার্ডস বিল্ডিং স্মার্ট বাংলাদেশ এবং আজকের আমাদের যারা আছে তাদেরকে সবাইকে আমি একে একে ইনভাইট করব আমাদের আজকে লাইভে আমি প্রথমে ইনভাইট করছি মোহাম্মদ ফায়াদান হুসাইন co-founder and managing director of Hishab Technologies Limited. Welcome Fayadan, how are you? Hi bhaiya, assalamu alaikum সবাইকে. Thank you so very much Imran bhai for the invite. It's definitely a pleasure and যখনই নামটা আসছে 40 under 40 Smart Bangladesh ICT Summit, so it's really inspiring and it also goes with the tag that you have brought out, inspiring Bangladesh. So I'm really glad to be a part of it. Right. Thank you. Thanks for joining, and it's really amazing to have you with us in this particular live. So আমি next invite করছি আমাদের সাথে মোহাম্মদ Jahirul Islam, founder and chairman at Ignite Global Foundation. Hello, Mr. Zahir. How are you? Assalamu alaikum bhaiya. Thank you so much for inviting me for this great event. আমার কাছে খুব ভালো লাগছে 40 under 40 স্মার্ট বাংলাদেশ আইসিটি সামিট এন্ড অ্যাওয়ার্ডস প্রোগ্রামে গেস্ট হিসেবে অংশগ্রহণ করায়। It's my pleasure and thankful to you brother. Absolutely. It's really amazing to have you with us in this particular episode. Next, Abdullah Al-Araf, খুব পরিচিত মুখ আমাদের, Assistant Director of IDEB Research and Technological Institute. Hello Araf, কি খবর? How are you? থ্যাংক ইউ সো মাচ ইমরান ভাই, এত সুন্দর একটা প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। আসলে আপনার প্রতিটা ইভেন্টই আমাদের ইন্সপায়ারিং বাংলাদেশের পক্ষ থেকে তরুণদের অথবা দেশের মানুষকে ইন্সপায়ার করার জন্য গল্পগুলো শেয়ার করা হয়, খুবই ভালো লাগে। তো আজকে আমাদের সবাইকে আপনি এরকম একটা প্ল্যাটফর্মে নিয়ে এসেছেন আমাদের কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আশা করছি খুব ভালো কিছু হবে। থ্যাংক ইউ once again. Thanks Araf for joining. Now I am inviting Mr. Kalam Azad. Abul Kalam Azad bhai is the head of Information Security Eastern Bank Limited. Hello Azad bhai, কেমন আছেন? এবং আপনাকে স্বাগতম আমাদের আজকের লাইভে। হ্যাঁ, থ্যাংক ইউ ইমরান ভাই। আমি ভালো আছি আর খুব ভালো লাগতেছে আপনাদের সাথে জয়েন করতে পেরে। আর সবচেয়ে ধন্যবাদ জানাই, আপনি প্রতিনিয়ত নতুন উদ্যোগ নিচ্ছেন। এটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ, ডেফিনেটলি উইল হেল্প এভরিবডি। Right. Thank you. Next, আমি ইনভাইট করছি Mr. Kaosar Ahmed, founder and CEO WHITELION Associates. Assalamu alaikum, Mr. Kaosar Ahmed. I hope you are doing good. Assalamu alaikum, Imran bhai. I am absolutely doing good এবং মানে সবাইকে খুব অত্যন্ত অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই to giving me an opportunity to present ourselves এবং মানে especially thanks to Imran bhai to invite me in this spectacular event. Thank you everyone for joining. আজকে আমাদের লাইভটি স্ট্রিম হচ্ছে ফেসবুক, ইউটিউব এবং লিংকডইন থেকে। সো আমাদের যারা অডিয়েন্স, যারা এটার ব্যাপারে জানতে চায় বা যারা এটার সাথে যুক্ত হতে চায়, তারা এই দেরি না করে আমাদের লাইভটি যদি আপনারা শেয়ার করে দেন যে কোনো প্ল্যাটফর্ম থেকে, then everyone can know more about this initiative and they can be a part of it. So আমি চলে যাব শুরুতে আমাদের অতি প্রিয় মিস্টার
আবুল কালাম আজাদ ভাইয়ের কাছে, যেহেতু আবুল কালাম আজাদ ভাই ইনফরমেশন সিকিউরিটি নিয়ে কাজ করছে এবং ইনফরমেশন সিকিউরিটি বা ডেটা সিকিউরিটি ব্যাপারটা কিন্তু স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আপনি এই ব্যাপারটাকে কিভাবে দেখছেন, খুবই সংক্ষেপে যদি বলেন। আমরা 3 রাউন্ড করব সবাইকে নিয়ে, সো দ্যাট লাইক এভরিওয়ান ক্যান গেট দ্য অপরচুনিটি টু শেয়ার দেয়ার কমেন্টস। এর আগে আপনারা একটু লাইভটি শেয়ার করে দেন সবাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ইমরান ভাই। খুবই একটা রিলিভেন্ট কোয়েশ্চেন, যে জিনিসটা মানে খুবই ইম্পর্টেন্ট এই বর্তমান প্রেক্ষাপটে। কারণ স্মার্ট বাংলাদেশ বা ডিজিটাল বাংলাদেশের পরের ধাপ হচ্ছে স্মার্ট বাংলাদেশ, যেটাই আমরা এখানে তো অনেক কিছু অটোমেশন করতে হবে বা করা হচ্ছে। তো এটার সাথে ডাটা সিকিউরিটি প্লাস ওভারঅল সাইবার সিকিউরিটি খুব ওতপ্রোতভাবে জড়িত। কারণ আমরা একদিকে স্মার্ট হচ্ছি, আমরা ইনফ্রাস্ট্রাকচার অটোমেট করছি, বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন তৈরি করতেছি, মানুষের কাজগুলাকে বাসা থেকে কিভাবে করা যায় বা ইনফ্রাস্ট্রাকচার এর ইউজটা কত সহজ করা সেটা করছি। এর সাথে সাইবার সিকিউরিটি কিন্তু দিনকে দিন বাড়তেই থাকবে, কারণ হ্যাকাররা তখন নতুন প্ল্যাটফর্ম পাবে এখানে অ্যাটাক করার। তো ফলে হচ্ছে এই ক্ষেত্রে ডাটা সিকিউরিটি বলেন এবং পাশাপাশি টোটাল ওভারঅল সাইবার সিকিউরিটিটা খুব ভ্যালিড একটা ইস্যু এবং এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। কারণ আমরা যখন স্মার্ট বাংলাদেশ করবো, সাথে সাথে আমাদের সাইবার সিকিউরিটি প্লাস ডাটা সিকিউরিটিটা এনশিওর করতে হবে। না হয় হবে কি সিচুয়েশন যে আমরা অনেক কিছু করলাম আর হ্যাকাররা এই সুযোগটা কাজে লাগাচ্ছে। আপনি যদি উন্নত বিশ্বে দেখেন, ওইখানে সাইবার অ্যাটাক কিন্তু যত ডিজিটালাইজেশন হচ্ছে, ইমপ্রুভ হচ্ছে, সাইবার অ্যাটাক বাড়তেছে বা ডাটা সিকিউরিটি নিয়ে তারা বেশি কনসার্ন। আমাদেরও এই ব্যাপারে অনেক বেশি কনসার্ন হতে হবে। আমি আশা করি আমরা এই জিনিসটা নিয়ে আরো ফার্দার ডিসকাস করবো, যেহেতু এটা একটা শুরু। আমি আর ফার্দার বললাম না, নেক্সট আমি আবার ডিসকাস করবো। থ্যাংক ইউ ইমরান ভাই। থ্যাংক ইউ আবুল কালাম আজাদ ভাই ফর ইয়োর ব্রিফ ইন্ট্রোডাকশন, এবং আমরা আরো শুনবো এই ব্যাপারে। চলে যাব আরাফের কাছে। অ্যাজ উই নো, আরাফ ইজ ডুইং ফ্যান্টাস্টিক ওয়ার্কস টু বিল্ড স্মার্ট বাংলাদেশ। অনেক ইনিশিয়েটিভ নিয়ে আরাফ যুক্ত আছে। সো রাইট নাও কি নিয়ে ইউ আর ওয়ার্কিং উইথ আরাফ? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আসলে আমরা 2018 সাল থেকেই একটা ইনোভেশন বা ইনোভেটিভ আইডিয়াগুলো নিয়ে কাজ করতেছি বিভিন্ন সেক্টরে। আপনি জানেন রিনিউয়েবল এনার্জি, তারপর হচ্ছে এগ্রিকালচার, রোবোটিক্স, আইওটি, এখানে আমাদের অনেকগুলো কাজ করার অপরচুনিটি আছে। তো সেখান থেকে আমরা আমাদের মূলত কাজ করার যে উদ্যোগটা নিয়েছিলাম। পাশাপাশি আমরা যে আইডিবি রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, আমি বর্তমানে যেখানে আপনার সহকারী পরিচালক হিসেবে কাজ করতেছি, আমরা মূলত চাচ্ছি যে দেশের ইউথদেরকে যে ইনোভেটিভ কাজগুলোর জন্য একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে তারা তাদের যে স্বপ্নের প্রকল্পগুলো আছে যেখানে তারা বাস্তবায়ন করতে পারে। তো এই বিষয়গুলোকে মাথায় রেখে আমরা বিভিন্ন রকম আপনার ইনোভেশন ট্রেনিং বলেন, প্লাস ল্যাব সাপোর্ট, তারপর তাদের যে প্রকল্পগুলো আছে এগুলোকে আইডিয়া থেকে কিভাবে প্রোটোটাইপে নিয়ে আসতে হবে, তো এই ধরনের কাজগুলো নিয়ে আমরা মূলত বর্তমানে কাজ করতেছি আর কি। থ্যাংক ইউ। এক্সেলেন্ট আরাফ, এন্ড ইউ আর ডুইং অ্যামেজিং, এতটুকু বলতে পারি। আমরা চলে যাব ফায়দানের কাছে, the founder and CEO of Hishab Technologies Limited. So tell me something more about Hishabs. আমি যখন ব্রিফ শুনলাম হিসাবের ব্যাপারে, ইটস রিয়েলি অ্যামেজিং। তো সংক্ষেপে যদি এক কথায় বা কিছু বাক্যে যদি আমরা হিসাবের ব্যাপারে পুরোপুরি জানতে পারি, আরো একটু ভালো হয়। ওভার টু ইউ ফায়দা। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ওয়ান্স এগেন। সো হিসাবে আমরা ভাইয়া ভয়েস ইউজার ইন্টারফেস নিয়ে কাজ করি। সো ট্র্যাডিশনালি আমরা যত রকমের সফটওয়্যার ব্যবহার করি বা টেকনোলজি ব্যবহার করি, সবকিছুতে আপনার একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যবহার হয়। ফর ইনস্ট্যান্স এখনো যে আমরা কথা বলতেছি, উই আর ইউজিং আ গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। এখন এখানে আমরা একজন আরেকজনকে দেখে দেখে কথা বলতেছি, এবং এই জিনিসটা করতে গেলে কিন্তু ভাই আমার কয়েকটা সার্টেন রিকোয়ারমেন্টস আছে যেগুলো ফুলফিল করতে হয়। ফর ইনস্ট্যান্স আমার যে কোনো মোবাইল অ্যাপ্লিকেশনও ব্যবহার করতে গেলে আমার সার্টেন কন্ডিশনস মিট করতে হয়। যেমন আপনার একটা স্মার্টফোন লাগে, তারপর ইন্টারনেট কানেক্টিভিটি লাগে, তারপর ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হয়, এবং সবচেয়ে বড় জিনিস যেটা লাগে সেটা হচ্ছে কি আপনার ডিজিটাল লিটারেসিটা লাগে। এবং আমরা যত রকমেরই ডিজিটাল প্রোডাক্ট বিল্ড করি না কেন, আলটিমেটলি কিন্তু ওই টার্গেট গ্রুপটা কিন্তু মোটামুটি একই রয়ে যায়। সেটা হচ্ছে কি যারা ডিজিটালি লিটারেট ওনাদের কাছে আমরা যাচ্ছি, এবং আরেকটা গোল আমাদের সবার মধ্যে আছে, যারা ডিজিটালি লিটারেসি থেকে পিছিয়ে আছে ওনাদেরকে কিভাবে আরো বেশি লিটারেট করা যায়। সো হোয়াট উই থট, ইনস্টেড অফ এই প্রসেসটাতে না যে আমরা যদি এক্সিস্টিং কোনো মেথোডোলজি ব্যবহার করে কাজটাকে করতে পারি, দেন হাউ ডাজ ইট ওয়ার্ক লাইক। ফর ইনস্ট্যান্স ভাই আপনি দেখেন, বাংলাদেশ বলেন এবং বিশ্বের বেশ কিছু দেশে ডিজিটাল রেভলিউশনটা শুরুই হয় আপনার এই টেলিকম অপারেটরের প্রেজেন্সটা দিয়ে।
এই টেলিকম অপারেটররা যখন অপারেশন শুরু করেছে, অ্যাট দ্যাট টাইম দ্যাটস দ্য ইনিশিয়েশন অফ ডিজিটাইজেশন। এবং এই টেলিকম অপারেটররা বাংলাদেশের কথাই যদি বলি 98% মানুষকে অলরেডি কানেক্ট করে ফেলেছে, অ্যান্ড পিপল আর ভেরি ফ্যামিলিয়ার টু টক টু ইচ আদার রিগার্ডিং দিস। সো হোয়াট উই ডিড, আমরা নতুন কোনো মোবাইল অ্যাপ্লিকেশন বা এগুলো না বানিয়ে এই যে টেলিকম অপারেটরটা আছে, এই যে নেটওয়ার্কটা আছে, এই জিএসএম নেটওয়ার্কের সাথে আমরা আমাদের একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যোগ করে দিয়েছি, সো দ্যাট মানুষ এটার সাথে কথা বলে বিভিন্ন রকমের সার্ভিস নিতে পারে। এখন সার্ভিসটা কিরকম হতে পারে? সার্ভিসটা হতে পারে পেমেন্ট রিলেটেড সার্ভিস হতে পারে, কেউ ডাটা এন্ট্রি করতেছে এই সার্ভিস হতে পারে, কাস্টমার এঙ্গেজমেন্ট সলিউশন হতে পারে, তারপর হচ্ছে গিয়ে কল সেন্টারের সাথে যোগাযোগ করতে পারে, সো অন এন্ড সো ফোর্থ। তাহলে এটার যেটা হলো সেটা হচ্ছে গিয়ে নাও এভরি সিটিজেন গেটস দ্য হ্যাজ দ্য এবিলিটি টু কানেক্ট টু দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটাইজেশন উইথ এআই, এবং ওনাদের কিছু শিখতে হচ্ছে না, ওয়্যারএজ টেকনোলজি মানুষের সাথে অ্যাডাপ্ট করে নিচ্ছে, মানুষের আর টেকনোলজির সাথে অ্যাডাপ্ট করতে হচ্ছে না, টেকনোলজি মানুষের সাথে অ্যাডাপ্ট করছে। সো এইটাই ভাই খুবই সংক্ষেপে যদি আমি বলি আর কি, হিসাবে জাস্ট ব্রিফ ইন্ট্রোডাকশন। থ্যাংক ইউ ফাইদান। এবার চলে যাচ্ছি কাউসার ভাইয়ের কাছে টু নো মোর অ্যাবাউট WHITELION Associates রাইট নাও কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে টু বিল্ড স্মার্ট বাংলাদেশ। Okay, first of all, I would like to thank you for giving me this opportunity, and I would like to conduct my speech in English since I have some foreign guests attending this session as we speak. Okay, I have some guests from Korea, United States, Netherlands, and some other countries, including Singapore. So keeping them in mind. Audience. Yes. Exactly. So keeping that in mind, I would like to say something about WHITELION in English. So WHITELION and Associates, it's a 4IR or Fourth Industrial Revolution consulting firm. We are actually working with the government at this point. Okay, with Bangladesh Army. With recently we have signed an MOU with Bangladesh University of Engineering and Technology, which also happens to be my own institution, my own educational institution. And we signed an MOU with Foreign Ministry. I mean, we are getting into an agreement with the Foreign Ministry as well. Okay, and also we are doing some works with Petrobangla. We are also doing some works with Raju and several other ministries, including Bangladesh Police Headquarters. So what we do actually for Fourth Industrial Revolution is a very vague term. It's a very vast term. Out of those innovative technologies which is shaping the Fourth Industrial and also the upcoming Fifth Industrial Revolution, we work basically in 4 sectors. First of all, we work on data science. In data science, we work basically on machine language or machine learning, natural language processing, deep neural networking. I'm not going to talk about artificial intelligence because we haven't been that much advanced yet. However, we also do some predictive modeling in data science. Okay, number 2, we work on cybernetics. In cybernetics, we work on cyber infrastructure, IoT, and cyber security. Number 3, we work on Web 3.0. In Web 3.0, we work on augmented reality, virtual reality, simulation, blockchain, NFT, MetaMask, smart contract, decentralized app, and several other things related to that. We are also starting some prototype on Algorand. Okay, Algorand happens to be the most updated version of the smart contract. Okay, we are working on that as well. And fourth, we are working on smart SCADA. We all know about those of us who roam in the industries every now and then. We have heard about industrial automation. The engineering term of industrial automation is SCADA. Okay, so SCADA, and in this SCADA or industrial automation, what happens is that we usually use PLC microchip made by Siemens, like S7300, S7400, S7200, that kind of things. We replace Siemens microchip by IoT. Thank you, Mr. Kausar. We will know more about it in coming phase. And now we are moving towards Mr. MD Jahirul Islam to know more about his initiative regarding building digital Bangladesh, smart Bangladesh. Yeah. Over to you, Mr. Jahirul.
আমাকে সুযোগ দেওয়ার জন্য। সো মেইনলি হচ্ছে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন, আমরা ইনক্লুসিভ এডুকেশন নিয়ে কাজ করি। কোভিডের মাঝে যখন একদম এডুকেশন সিস্টেমটা স্কুলিং এডুকেশন সিস্টেমটা একদম অফ হয়ে গিয়েছিল। সো ওই টাইমে আমরা যেটা শুরু করি যে আমাদের যেহেতু আন্ডার প্রিভিলেজ চিলড্রেনদেরকে নিয়ে কাজ করছি, আমরা তাদেরকে প্রি এডুকেশন সিস্টেমে নিয়ে আসি। সেটা হলো যে লাইক প্রত্যেকটা চ্যাপ্টারকে আমরা আগে থেকেই প্রি রেকর্ড করি কোভিডের মাঝে, এবং তাদের কাছে গ্যাজেট এবং হচ্ছে সেই ভিডিওসগুলো পৌঁছে দেই, যার মাধ্যমে আমাদের কোভিডের মধ্য থেকেই আমাদের কোনো স্টুডেন্ট যেভাবে স্কুল থেকে ড্রপ আউট হয়নি, ঠিক তেমনিভাবে আমরা অনলাইনে এক্সাম নেওয়ার প্র্যাকটিসটা শুরু করি। এর ধারাবাহিকতায় এখন পর্যন্ত আমাদের ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন যে দুটো ক্যাম্পাস আছে, প্রত্যেকটা ক্যাম্পাসের স্টুডেন্টরা এখন স্টোরি টেলিং এর মাধ্যমে তারা শিখছে, এবং হচ্ছে আমরা পুরো স্কুলটাকে ডিজিটালাইজেশনে নিয়ে এসেছি। আমরা আমাদের ঢাকা থেকেই আমাদের সেই আরবান এরিয়াস, আমাদের যেই রুরাল এরিয়াগুলোতে দুটো স্কুল আছে, এবং আমাদের ভলেন্টিয়ারিং যে সাইটগুলো আছে সেগুলো আমরা ঢাকা থেকে মনিটর করছি খুব ইজিলি। এবং হচ্ছে আমরা শুধুমাত্র আমাদের এডুকেশন সিস্টেমটাকে ডিজিটালাইজেশন করছি না, আমাদের যারা ভলেন্টিয়ার্স আছে তাদের মাঝেও এটাকে আরো ইম্পর্টেন্টলি কিভাবে কাজ করা যায়, বিভিন্ন আইডিয়াস নিয়ে কাজ করা যায়। যেমন লাস্ট ইয়ারে আমরা হচ্ছে ইগনাইট ভলেন্টিয়ার্স থেকে একটা আমরা স্মার্ট বাংলাদেশ নিয়ে একটা প্রজেক্ট করেছিলাম। সেখান থেকে আমরা টপ 3 চেঞ্জ মেকারকে আমরা মেকারসদের মাঝে আমরা অ্যাওয়ার্ডসও দিয়েছি। সো যেহেতু ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন শুধুমাত্র আমরা বাংলাদেশেই কাজ করছি না, আমরা বাংলাদেশের বাইরে আরো দুটো কান্ট্রিতে কাজ করছি, এবং মোর দেন 23,000 ভলেন্টিয়ার্স কাজ করছে আমাদের সাথে, এবং 255 প্লাস আন্ডার প্রিভিলেজ চিলড্রেন আমাদের এখান থেকে ইনক্লুসিভ এডুকেশনটা পাচ্ছে। সো দ্যাট আমরা তাদেরকে কানেক্ট করছি .কানেক্ট, এবং হচ্ছে তারা যেন ফ্রি কোয়ালিটিফুল ফ্রি এডুকেশনসটা পায়, এবং হচ্ছে যেটা যেন খুব ডিজিটালাইজেশন থাকে, এবং হলো ডিস্টেন্স যেহেতু আমরা ঢাকা থেকে মেনটেন করছি, যেন এই ডিস্টেন্সের কারণে যেন তার কোয়ালিটি এডুকেশন থেকে বঞ্চিত না হয়, সেই জায়গাটা থেকে আমরা এনশিওর করেছি। Right. Amazing. Abul, I closely follow your activity. It's really amazing. Now, আমরা আমাদের second phase of discussions actually এসেছি. So we will start with Abul Kalam Azad bhai, as he is an security specialist on cybersecurity space. So what are the upcoming threats that we might face to build smart Bangladesh? Because as we have seen, this is the most challenging part, and how we can mitigate this challenge in coming days. Over to you, Shwan bhai. And যারা লাইভটি আমাদের দেখছেন তারা লাইভটি প্লিজ শেয়ার করে দেন, এবং কারো যদি কোনো কোয়েশ্চেন্স থাকে আমাদের কোনো স্পিকারের প্রতি আপনারা কোয়েশ্চেন্স করতে পারেন, আমরা কিউএনএ সেশনসে গেলে তখন সবার থেকে অ্যান্সারগুলো নিব। সো ওভার টু ইউ, আপনি আনমিউট করে কথা বলতে পারেন। হ্যাঁ, থ্যাংক ইউ ইমরান ভাই। অ্যাকচুয়ালি সাইবার থ্রেট এক এক সময় এক একটা মানে প্রাদুর্ভাব বেশি থাকে। যেমন আমরা লাস্ট কয়েক বছর দেখতেছি র্যানসমওয়্যার অ্যাটাকটা খুব বেশি আসছে। এর আগে এটিএম রিলেটেড ফাইন্যান্সিয়াল ফ্রড রিলেটেড স্ক্যামগুলো বেশি হতো। তবে জেনারেলি যে জিনিসগুলো বলা যায়, আইদার নতুন কোনো ধরনের ম্যালওয়্যার আসবে এবং এক্সিস্টিং ম্যালওয়্যার গুলো দিয়ে নতুন নতুন অ্যাটাক তৈরি করবে অ্যাটাকাররা, ইনফ্রাস্ট্রাকচার গুলাকে অ্যাটাক করতে চেষ্টা করে, স্পেশালি হেলথ কেয়ার গুলা সেক্টর গুলা বেশি ভালনারেবল হবে, ফিনান্সিয়াল সেক্টরে মোর অ্যাটাক আসবে, এবং আমাদের ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার যেগুলো আছে সেইগুলোতে মোর অ্যাটাক গুলা আসবে। মানে অ্যাটাকারদের একটা টার্গেট থাকবে যে তারা ফিনান্সিয়াল গেইন, আইদার ফিনান্সিয়াল গেইন অথবা কান্ট্রি স্পেসিফিক কোনো ড্যামেজ করার জন্য। সেই ধরনের অ্যাটাক গুলাই আমরা এক্সপেক্ট করতেছি হয়তো ইন ফিউচারে বেশি আসবে, এবং হয়তো এমন হতে পারে পুরাতন অ্যাটাক গুলাই আবার নতুন করে তারা অন্যভাবে অ্যাটাক করতে পারে। ধন্যবাদ ভাই। রাইট, থ্যাংক ইউ। আমরা আবার চলে যাচ্ছি হচ্ছিল টু নো মোর অ্যাবাউট ফায়দানের কাছে, যেখানে যেই ইনিশিয়েটিভটা নিয়ে ফায়দান কাজ করছে, that will be a game changers in coming days. So what are the challenges you are facing in recent days যেটা আসলে mitigate করার জন্য you guys are working? That's a very interesting question here. স্টার্টআপে আপনার it's all about challenges every now and then, এবং আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি ভাইয়া, এটা mostly we have started our R&D back in 2012. So it's been around 10 years that আমরা এই voice user interface নিয়ে কাজ করছি, and in this 10 years
we have faced multiple challenges from different arenas. Number one challenge that we've mostly faced is from the technology end, and from the technology end, the more deeper we go, the more we see that things are actually lot more wider than we thought and lot more deeper than we imagined as well. এটার কারণটা কি ভাইয়া? আমরা যখন কথা বলি, আমরা কিন্তু একই কথা আমি আর আপনি ডিফারেন্ট ভাবে বলতে পারি, রাইট? মানে আমি ঢাকা থেকে চিটাগাং যাব, এই কথাটা কিন্তু আপনি অন্যভাবে বলতে পারতেছেন, আমি চিটাগাং যাচ্ছি ঢাকা থেকে। সো ইউ সি দ্য মিনিং ইজ সেম, দ্য ইন্টেন্টটা হচ্ছে কি সিমিলার, বাট একটা মেশিনের জন্য এই জিনিসটাকে বোঝা ইজ ভেরি চ্যালেঞ্জিং। এবং শুধু এই জিনিসটা বোঝা না, এটার সাথে হচ্ছে কি একটা ডায়ালেক্টের বিষয় আছে। আমরা যখন কথা বলি এক একজনের কিন্তু এক একটা ন্যাচারাল একটা টান চলে আসে। কেউ এক একজন একটু হাই পিচে কথা বলে, কেউ লো পিচে কথা বলে। কথা বলার সময় এক একজনের আপনার ইন্টেন্সিটিটা একটু ডিফারেন্ট থাকে। সো মেনি থিংস দ্যাট উই হ্যাভ টু ম্যানেজ। এবং এই জিনিসটা ম্যানেজ করতে করতে, R&D করতে করতে, হোয়াট উই ডিড এই ফেজে ইজ দ্যাট উই স্টার্টেড ফাইলিং ফর পেটেন্টস, বিকজ উই নিউ patent is something that is going to work as a blast for not just for us as a company but for the whole nation as well. কারণ এবং এই পেটেন্টগুলো আমরা করতে থাকি আমাদের টেকনোলজির উপরে, কিভাবে আমরা টেকনোলজিটাকে নিয়ে কাজ করছি, কিভাবে আমরা জিএসএম নেটওয়ার্কের উপরে কাজ করছি, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর উপরে, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ডিং, সেন্টিমেন্টাল অ্যানালিসিস, এইগুলো বিভিন্ন টপিক নিয়ে আমরা তখন আমাদের পেটেন্টগুলো ফাইল করা শুরু করি। এবং আপনিও ভাই শুনে খুশি হবেন, বাংলাদেশে আইটি ইন্ডাস্ট্রিতে উই হোল্ড দি হাইয়েস্ট নাম্বার অফ পেটেন্টস ইন বাংলাদেশ, এবং we are one of the very few companies, or in fact could be the one, আমি আসলে রিয়েল নাম্বারটা জানি না দেখে বলছি, we could be one of the very few যারা বাংলাদেশ থেকে ইনভেনশনটা নিয়ে বাংলাদেশের বাইরে আরো 23টা দেশে পেটেন্টটাকে অ্যাপ্রুভড করিয়ে এনেছে। সো এই হিসাবের সলিউশনটা ইটস মেড ইন বাংলাদেশ বাই বাংলাদেশি পিপল ফর দ্য ওয়ার্ল্ড। এবং আমাদের পেটেন্ট ভাই it covers India, Indonesia, Philippines, Nigeria and 19 other African countries. সো এই যে আমাদের পার্টিকুলার দেশগুলোতে যে আমরা সিলেক্ট করলাম আমাদের পেটেন্টগুলো ফাইল করার জন্য, why did we not select the other countries, or why these countries only at the initial stage? Just to let you know, এক একটা পেটেন্ট অ্যাপ্রুভড হইতে কিন্তু it takes around 3 to 4 years, and that is applicable for all the countries. আপনি বাংলাদেশে 3 থেকে 4 বছর, বাট ইন্দোনেশিয়াতে আরেকটু কম, তা না, মোটামুটি এই পেটেন্ট জিনিসটা পুরো ওয়ার্ল্ডের কালচারটাই সিমিলার, এবং এটা কিন্তু ওভারঅল গ্লোবালি একটা কানেক্টেড একটা জিনিস। সো কারণ এক একজন এক্সামিনার ওনাদের কিন্তু পুরা ইন্টারনেট জুড়ে খুঁজে খুঁজে বের করে দেখতে হয় যে এটার সাথে কোনো প্রায়ার আর্টস আছে কিনা, বা আমরা অন্য কারো পেটেন্টের ইনফ্রিঞ্জ করছি কিনা, সো মেনি থিংস। সো আমি জাস্ট এই 23টা দেশের কথা কেন বলছি ভাইয়া, আপনি দেখেন এই 23টা দেশ কিন্তু হাইলি পপুলেটেড একটা কান্ট্রি, হাইলি ডেন্সিটি একটা কান্ট্রি, এবং সবগুলো হচ্ছে গিয়ে আন্ডার ডেভেলপড বা ডেভেলপিং কান্ট্রিজ। এই জায়গাতে ফান্ডামেন্টাল প্রবলেম কিন্তু আপনি বাংলাদেশে যা পাবেন ইন্ডিয়াতেও সিমিলার পাবেন, এবং ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, আফ্রিকাতেও একই প্রবলেম পাবেন। প্রবলেমগুলো কি? অ্যাক্সেস টু ইনফরমেশন, অ্যাক্সেস টু ফাইন্যান্স, তারপর ফাইন্যান্সিয়াল ইনক্লুশন। এই 3টা প্রবলেম হচ্ছে কি একদম ফান্ডামেন্টাল প্রবলেম। আমাদের দেশে কিন্তু অ্যারাউন্ড 30% কন্ট্রিবিউট করে এসএমই সেক্টর, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজেস গুলা, যেমন আপনার ছোট ছোট মুদির দোকান আছে, তারপর কটেজ বিজনেসেস আছে, ফার্মার্স আছে, ফার্মিংস আছে। কিন্তু এই জায়গাতে আপনার কিন্তু ব্যাংকিং ফাইন্যান্সও কিন্তু খুব বেশি আসতে পারে না। এখন এটাকে কিন্তু ব্যাংকের উপরে দোষটা দিয়ে লাভ নেই। কারণটা কি? ব্যাংকের একটা রেগুলেশনস আছে, রেগুলেশনসটা হচ্ছে কি ওকে সবকিছু ডেটাগুলো ম্যাচ করতে হবে, ওর প্রপার বুকস অফ অ্যাকাউন্টিং থাকতে হবে, অ্যান্ড দেন ব্যাংক ক্যান ফাইন্যান্স। বাট আনফর্চুনেটলি এই গ্রুপ অফ পিপল কিন্তু ওরা আসলে ডেবিটও বোঝে না, ক্রেডিটও বোঝে না, পিএলও বোঝে না, ক্যাশ ফ্লো বোঝে না। বাট ইনস্টেড হোয়াট দে ক্যান ডু, দে ক্যান জাস্ট স্পিক। ওনারা কিন্তু বলতে পারে আমি 5 কেজি চাল বিক্রি করেছি, 2 কেজি বাকিতে 3 কেজি নগদে 50 টাকায়, and in the back end AI can transfer that 5 কেজি চাল into sales, 2 কেজি into cash inflow, and 3 কেজি into বাকির কথা, and in that regard I can create a financial accounts or একটা ফাইনাল অ্যাকাউন্ট। এবং এই জিনিসটা যখন উনি 3 মাস ব্যবহার করবেন তখন ব্যাংক হ্যাজ এনাফ ডেটা, অ্যাটলিস্ট আগে ছিল 0%, এখন অ্যাটলিস্ট উনি 60-70% ডেটা পাচ্ছেন।
to evaluate and give loan. So that's one aspect of it. তারপর Right. দ্বিতীয় ভাইয়া আরেকটা জায়গাতে আমি একটু এমফাসাইজ করতে চাই, সেটা হচ্ছে ইন দ্য পেমেন্টস। Mobile financial service by MFS is a big game in Bangladesh. It's one of the best markets in Bangladesh. But you'd be surprised to know that 70% transactions happens over assisted banking. Assisted banking টা কিরকম হয়? আমার টাকা পাঠাতে হবে, আমি একটু এজেন্ট বুথে যাব, বুথে যে বলবো আমাকে একটু টাকাটা পাঠায় দেন, বা আমি টাকাটা আসছে আমি একটা এজেন্ট বুথে যাব যে এটাকে ক্যাশ আউট করবে। Right. জায়গাটাতেও আপনি একটা প্রবলেমটা কি ভাই, there are two modes যেটা দিয়ে আপনার ট্রানজাকশন হয়। একটা হচ্ছে কি মোবাইল অ্যাপ্লিকেশন, আর একটা হচ্ছে ইউএসএসডি কোড। সো ইউএসএসডি কোডটা যদি আপনি দেখেন, দ্যাট ইজ এক্সট্রিমলি কমপ্লেক্স এন্ড উই অল নো ইট। অন দি আদার হ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশনে যে যদি জায়গাতে আসি, মোবাইল অ্যাপ্লিকেশন আপনি সেটা যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে গিয়ে মোবাইল অ্যাপ্লিকেশনটা কিন্তু আমাদের সবগুলো এমএফএস এর ডিজাইন ফর দ্য আরবান মার্কেট বা সিটি মেট্রোপলিটন সিটি মার্কেট। কারণটা কি? কারণ ওই যে রুট লেভেলে যখন যাবে বা যত আমরা ডিপার রুরাল সিটির দিকে যাব, ততই কিন্তু আমার গ্রাহক সংখ্যাটা কমতে থাকে। কারণ ওই জায়গাতেই সরি সো ওই জায়গাটাতে জি গ্রাহক সংখ্যাটা কমতে থাকবে, কারণ আপনার ইন্টারনেটের কস্ট ইজ এক্সট্রিমলি হাই ইন বাংলাদেশ। তারপর এটার সাথে একটা স্মার্টফোন পেনিট্রেশন ইজ কোয়াইট হাই। We have around 64% people in Bangladesh using smartphone, but on the other hand the literacy of using smartphone or navigating through an app is also very difficult. So that's where voice user interface as a means will play a major role here in changing the whole dynamics, and that is something I believe will be a revolution for Bangladesh to move towards the smart Bangladesh that we all dream of. কারণ কাউকে আসলে কথা বলা শিখাতে হয় না ভাইয়া, এবং আপনি আপনার মতো করে কথা বলবেন, আপনার মতো করে কথা বলবেন, আমার সিস্টেম বুঝে নিবে। দ্য এআই দ্যাট উই বিল্ড ওর মতো করে বুঝে আপনাকে আপনার ডিজায়ার ট্রানজাকশনটাকে ফুলফিল করবে। Right. Excellent. Thank you, Faizan. We will know more about it. চলে যাচ্ছি আবার আরাফের কাছে। আরাফ এক্সেলেন্ট বেশ কিছু জিনিস নিয়ে কাজ করছে। So what are the supports you are getting from IDEB, being an like as you are connected with IDEB? So you can talk a brief on IDEB, then you can talk about tell us more about the support that you are getting from it. ওকে, থ্যাংক ইউ সো মাচ। বেসিক্যালি আইডিবি হচ্ছে একটা সংগঠন যেটা ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, যেখানে আমাদের একটা আলাদা প্রতিষ্ঠান আছে যেটা হচ্ছে আইডিবি রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট। আমরা মূলত যেটাতে ফোকাস করতেছি, আমাদের ইনস্টিটিউটের যে টার্গেটটা, দেশের যে ইয়ং যে তরুণ স্টুডেন্টরা আছে বিভিন্ন সেক্টরে, সাপোজ বিশেষ করে পলিটেকনিক স্টুডেন্ট যারা বিভিন্ন রুরাল এরিয়াতে যারা টেকনিক্যাল এডুকেশন নিয়ে পড়ালেখা করতেছে, এবং এই স্টুডেন্টরা হচ্ছে কি আপনার বিভিন্ন ইনোভেটিভ কাজগুলো করতেছে, যেমন বিভিন্ন ইলেকট্রনিক্স প্লাস কম্পিউটার টেকনোলজি ডিপার্টমেন্ট বলেন, মেকানিক্যাল, যারা বিভিন্ন রকম ইনোভেশন করতেছে, এবং কি এই ইনোভেশনগুলোকে তারা যে কোনো একটা স্টেজে নিয়ে আসবে বা কোনো একটা আমাদের যে প্ল্যাটফর্মগুলো আছে ওইখানে নিয়ে আসার সুযোগ পাচ্ছে না। তো সেই জায়গা থেকে আমরা যে আইডিবি রিসার্চ অ্যান্ড টেকনোলজিক্যাল ইনস্টিটিউট, যে আমরা ওই ধরনের তরুণ ইনোভেটরদেরকে আমরা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য চেষ্টা করতেছি, যেখানে তারা তাদের গল্পগুলো শেয়ার করবে, বিভিন্ন রকম অপরচুনিটিগুলো তারা আমাদের এখান থেকে পেতে পারে। তো এই জন্য আমরা যে কাজগুলো করি, তাদেরকে একটা ইনোভেশন ডেভেলপ করার সময় তাকে বিভিন্ন রকম স্টেজের মধ্যে যেতে হয়, যেটা আপনি যে শুরুতে বলে আইডিয়াটা কিভাবে প্রোডাক্টটাকে ডেভেলপ করবে, তা সেখান থেকে তার আইডিয়াটার জন্য সে কোন জায়গা থেকে রিসোর্সগুলো কালেক্ট করবে, এই ধরনের বিভিন্ন সাপোর্ট আমরা এখান থেকে আমরা প্রোভাইড করে থাকি। পাশাপাশি তাদের যে ইনোভেশনগুলোকে এগিয়ে নেওয়ার জন্য যে একটা স্মল ফান্ড দরকার, এটারও ব্যবস্থা আমরা আমাদের এই রিসার্চ ইনস্টিটিউট থেকে করে থাকি। তো আমাদের এই বর্তমানে ইনস্টিটিউট থেকে অনেকগুলো সাকসেসফুল ইনোভেশন এখন পর্যন্ত ডেভেলপ হয়েছে, যেটা আপনি জানেন, বিভিন্ন হিউম্যানয়েড রোবট বলেন, তারপর হচ্ছে এগ্রিকালচার সেক্টরের জন্য সয়েল টেস্টিং ডিভাইস, রিনিউয়েবল এনার্জির জন্য আমরা ভার্টিক্যাল অ্যাক্সেস উইন্ড টারবাইন নিয়ে কাজ করতেছি। তো এই ধরনের ইনোভেশনগুলো হচ্ছে কি আমাদের যে সামনে যে স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে আমাদের যে এলিমেন্টগুলো দরকার, ওই ধরনের স্মল এলিমেন্টগুলো নিয়ে আমরা বর্তমানে এখানে ইনোভেশন এবং R&D কাজগুলো করতেছি। তো এর পাশাপাশি আমরা যে বর্তমানে সামনে যে আমাদের গভর্নমেন্ট স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য যে আরো যে আপনার লক্ষ্যগুলো নির্ধারণ করেছে, ওই জায়গায় কিভাবে আমরা আমাদের ইউথদেরকে আমরা অ্যাক্টিভ রোল প্লে করতে পারি, সাথে তাদের কাজগুলো কিভাবে আমরা ওই সরকারের ওই স্বপ্নের মধ্যে আমরা ইনক্লুড করতে পারি, ওই জন্য আমরা বর্তমানে এই জিনিসগুলো নিয়ে কাজ করতেছি। আর এর পাশাপাশি আমরা তাদেরকে ইনোভেশন সেক্টরে আরো ইন্সপায়ার করার জন্য
বিভিন্ন রকম পদক্ষেপ নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আর কি। তো মূলত এই হচ্ছে আমাদের রিসার্চ ইনস্টিটিউটের কাজ। এবার যদি আমি আমার প্রজেক্ট নিয়ে যদি কিছু বলতে চাই, আমরা 2018 সাল থেকে যেটা প্রথমে বলেছি আমি ইনোভেশন প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছি। তো আমরা এই কাজগুলো শুরু করার সময় আমাদের লক্ষ্য ছিল যে আমাদের দেশের মানুষের চাহিদা উপযোগী কিছু প্রোডাক্ট তৈরি করা বা প্রবলেমগুলো সলিউশন করার জন্য দেশীয় প্রযুক্তিতে বিভিন্ন রকম সলিউশন তৈরি করা। আপনি জানেন একজন গ্রামের কৃষকের কাছে যান, সে কিন্তু তার এত ডিজিটাল লিটারেসি কম, কিন্তু আমাদের স্মার্ট বাংলাদেশ কিন্তু আমাদেরকে দিন দিন ডিজিটাল দিকে নিয়ে যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে উচিত হচ্ছে তাদের অনুযায়ী, তাদের যে রিকোয়ারমেন্ট ওই অনুযায়ী বিভিন্ন রকম টেকনোলজি ডেভেলপ করা। তো সেখান থেকে আমরা তৈরি করেছি তাদের জন্য বিভিন্ন মোবাইল অ্যাপ তৈরি করেছি, যে আপনার তাদের মাঠে বসে মাটি পরীক্ষা করার জন্য তাদের ব্যবহারের উপযোগী সয়েল ডিটেকশন ডিভাইস তৈরি করেছি আমাদের এই রিসার্চ ইনস্টিটিউটের মাধ্যমে। পাশাপাশি আমরা আমাদের যে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমকে সহায়তা করার জন্য, আপনি রিসেন্টলি দেখেছেন যে একটা নেটওয়ার্ক যদি বিপর্যস্ত হয় তখন কি পরিমাণ একটা আমরা প্রবলেম পড়তে পারি। তো এই ধরনের চ্যালেঞ্জগুলো আমাদেরকে বিভিন্ন সময় ফেস করতে হবে। এছাড়াও আপকামিং যে ইয়ারগুলোতে আছে ক্লাইমেট চেঞ্জে ইস্যুর কারণে আমরা আমাদের দেশে, বিশেষ করে আমাদের বাংলাদেশ, অনেকগুলো চ্যালেঞ্জের সম্মুখীন হবে, যেটা আমাদের যে সামনের দিকে ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে আমরা যে পদক্ষেপগুলো নিচ্ছি এই জায়গাটাতে আমাদেরকে অনেক বাধার সম্মুখীন হইতে পারি আমরা। তো সেই জায়গাটাতে কাজ করার জন্য আমরা বিভিন্ন রকম কমিউনিকেশন সিস্টেম ডেভেলপ করার কাজ করতেছি, রেডিও ফ্রিকোয়েন্সিকে কাজে লাগিয়ে, যার মাধ্যমে আমরা যে কোনো বিপদের সময় আমরা নিরবিচ্ছিন্ন একটা কমিউনিকেশন সিস্টেমের ভিতরে থাকতে পারি। এই ধরনের কিছু রিসার্চ নিয়ে আমরা বর্তমানে কাজ করতেছি। তো ওভারঅল আমাদের এই বিষয়গুলো হচ্ছে আমাদের বর্তমানে কাজের গতি আর কি। Thank you, Araf, and we are wishing you all the best for the upcoming innovation. So, আমাদের বেশ কিছু question আমাদের সাথে এসে পড়েছে already. So, my next question is for Mr. Kaosar. এখানে কোয়েশ্চেনটা করেছেন শাহনেওয়াজ আজিজ। উনি বলেছেন, I have a question for Kaosar Ahmed sir. I want to know about the possibilities of IoT and automation in the garments industry of Bangladesh, and do you have any plans for this industry? Over to you, Mr. Kaosar. Okay, Mr. Shahnaz Aziz, thank you for your question. IoT is actually a very vast thing. Okay, what does IoT mean? It means Internet of Things. That means, first of all, somebody says that it is software to hardware integration. Someone says it is human to machine interaction. So it can be all the things altogether. Okay, so yes, the garment sector has definitely a very big prospect in IoT, because we all heard about industrial automation. Okay, what industrial automation does? Okay, first of all, the biggest application of industrial automation happens in various manufacturing industry. In the garment sector, we're still actually somehow dependent on the manual labor or cheap labor that we get from everywhere in Bangladesh. Okay, however, if we can actually automate the sewing or any other processes that a garment product, say apparel, say weaved product, or knit garments product, or any other things like that, if we can automate the whole manufacturing process of the garments as well, it will not only save time, it will also increase the efficiency, and at the same time it will also increase the benefit or profit, and which will directly affect the GDP of Bangladesh. Okay, so yes, I think that IoT sector has a huge potential in garment sector, and yes, we have a plan. We are already talking with several governments in Bangladesh. Okay, and the thing is already in motion. We will take care of it, and we need young talents to associate with us, and also whoever can get one with us, we are always welcoming them on board. Thank you very much. Thank you, Mr. Kaosar, for your answer. আমি আবার চলে যাচ্ছি মিস্টার জহিরের কাছে। Like as being a youth leader, you are involved with so many initiatives. So upcoming days কি ধরনের ইনিশিয়েটিভ আর নেওয়া যেতে পারে to build smart Bangladesh from an youth perspective? Over to you. ওকে ভাইয়া, আমরা হচ্ছে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন তিনটা আমরা প্রোগ্রাম নিয়ে কাজ করছি। ইয়ুথ ডেভেলপমেন্ট, ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কাজ করি।
সো আমাদের 23,000 ভলান্টিয়ার। সো এই ভলান্টিয়ার্সদেরকে কিভাবে তাদেরকে আমরা ডিজিটাল বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আরো তারা কাজ করতে পারে, সেটাকে আরো ইজি ওয়েতে উপস্থাপন করার জন্য এবং তাদেরকে আরো আমাদের যে প্রজেক্টগুলো আছে প্রজেক্টগুলোতে ইনভলভ করার জন্য আমরা যে একটি নতুন প্রজেক্ট নিয়ে কাজ করছি, সেটা হলো যে ইগনাইট চেঞ্জ মেকার হাব। এটা আমরা একটা সফটওয়্যার ইন্টিগ্রেট করছি, যার মাধ্যমে আমাদের 23,000 ভলান্টিয়ার্স এন্ড 500+ ইন্টারন্যাশনাল ভলান্টিয়ার্সরা কাজ করবে এবং তাদের ওয়ার্কগুলো সাবমিট করবে। এর মাধ্যমে আমরা আমাদের ভলান্টিয়ার্সরা ওয়ার্ল্ডের যে কোনো কান্ট্রি থেকেই তারা তাদের কমিউনিটিতে কাজ করতে পারবে। এবং আমরা এখানে কিছু সেগমেন্ট রেখেছি, লাইক যারা ফান্ডিং এর জন্য তারা এখনো কোনো প্রজেক্ট নিয়ে কাজ করতে পারছে না, অথবা পিচিং এ যে প্রবলেমগুলো আছে, কিংবা তাদের হয়তো প্রেজেন্টেশন নিয়ে কোনো প্রবলেম আছে, হয়তো পিচ ডেক তৈরি করতে যে সকল প্রবলেম থাকে, সো এগুলোকে সলভ করার জন্য এবং আমাদের ইউথদেরকে কিভাবে আরো বিভিন্ন প্রজেক্টের সাথে ইনভলভ করা যায় এবং বিশেষ করে ভ্যালু এডিশনের যে জায়গাটা আছে সেটাকে গুরুত্ব দিয়ে অ্যাকচুয়ালি আমাদের এই প্রজেক্টটা আমরা রান করতে যাচ্ছি। সেটা আমাদের প্রজেক্টটা শুরু হবে জুনের ফার্স্ট উইক থেকে আমরা লঞ্চ করব ইনশাল্লাহ। আর পাশাপাশি আমাদের ইগনাইট যে মেইন প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি, ইনক্লুসিভ এডুকেশন নিয়ে আমাদের যে দুটো স্কুল আছে এই দুটোকে আরো স্মার্ট করার জন্য, এবং আমাদের স্টুডেন্টরা যেহেতু তারা আন্ডার প্রিভিলেজড, তারা অ্যাকচুয়ালি ডিজিটালাইজেশনের সাথে অ্যাডজাস্ট হতে পারছে না, তারা এই বিষয়গুলো ওইভাবে পজিটিভলি নিতেও পারছে না। সো এটা আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে গিয়েছে। সো আমরা যেটা করছি যে আমাদের প্রত্যেকটা ক্লাসরুমকে আমরা ডিজিটালাইজ করছি এবং আমরা মেনটেন করছি পুরো ঢাকা থেকে। এবং আমাদের নেক্সট প্রজেক্ট আমাদের যে সকল স্টুডেন্টসরা আছে তাদের ফাদার এবং তাদের গার্ডিয়ানদেরকে এটার সাথে ইউজ টু করার জন্য। সো আমরা এর জন্য একটা এমপাওয়ারমেন্ট প্রজেক্ট লঞ্চ করেছি, যে প্রজেক্টটা হলো স্বাবলম্বী প্রজেক্ট। আমরা এ পর্যন্ত অলমোস্ট 155 গার্ডিয়ানদেরকে স্বাবলম্বী করতে পেরেছি বাই দিস প্রজেক্টস। সো এই প্রজেক্টটাকেও আমরা আমাদের যেটা অ্যাপস আমরা লঞ্চ করতে যাচ্ছি এই প্রজেক্টের মাধ্যমে তাদেরকে আমরা পুরো মেনটেইন করব, যেটা হলো আমাদের অলমোস্ট 22+ ডিস্ট্রিক্টের 155 গার্ডিয়ান আমাদের প্রজেক্টের আওতায় এসেছে। সো তাদেরকে মেনটেন করার জন্য আমাদের অ্যাপসটি কাজ করবে। এক্সেলেন্ট। আমরা একবারে মাঝামাঝি পর্যায়ে এসে পড়েছি। আমাদের শেষ রাউন্ড শুরু হবে একটু পরে। আমরা একটি বিরতি নিব, তারপরে যে কোয়েশ্চেন্সটা নিয়ে আমরা ফেরত আসব, কোয়েশ্চেনটা আমি রেখে যাচ্ছি আমাদের আজাদ ভাইয়ের কাছে। কোয়েশ্চেনটা ছিল মিস্টার ইয়ামিন রাসেলের। I have a question for Abul Kalam Azad sir. As a beginner, how can I get my first job, and any suggestions for a beginner learning path? সো এই কোয়েশ্চেনটা করছে ইয়ামিন রাসেল। সো আমরা ফেরত আসবো এই কোয়েশ্চেনের অ্যান্সার নিয়ে, এবং যারা দেখছেন তারা যদি আরো কোয়েশ্চেন করতে চান তারা কোয়েশ্চেন করতে পারেন। আমরা 1 মিনিটের মধ্যে আবার ফেরত আসছি। The CEO is coming. He wants a video conference with the UK at 11. That's in 10 minutes. Okay, quick. Even have a connection. My story begins with the promises of the information era coming true. Enter AI, the beacon of progress of science, innovation, and government bodies worldwide. Imagine it's 2041.
we wake up as citizens of smart Bangladesh. The world now has a population of 9 billion. We live in a world where, despite of climate disasters, 3D printed meat and vertical farming have guaranteed food for all. Computers are embedded into our bodies in different ways. AI is constantly monitoring our health. Students are learning through VR, digital instructors tracking their progress, and AI designing their next study plan. Self-driven cars are at our service 24/7. The whole transport system is automated. And all these changes came to reality before the citizens even could ask for. Government knows their needs better. Data-driven efforts of the different ministries of the government are ensuring enhanced living for all with a focus on bottom of the pyramid. আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে বিশ্বের সকল সম্পদ ও কারিগরি জ্ঞানের সুষ্ঠু বন্টন দ্বারা এমন কল্যাণের দ্বার খুলে দেওয়া যাবে যেখানে প্রত্যেক মানুষ সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা লাভ করবে। We must leverage science, technology, and innovation for closing the digital divide. We need whole of the world approach now. More than 100 least developed countries and middle-income countries are following Bangladesh's development model. Doesn't it sound like a science fiction? Today's digital Bangladesh also seemed like science fiction in 2008. But we all, the dreamers and doers, made it happen. Everything that we have done so far has been planned by us, by the government of Bangladesh. Find your own innovations. Find new technologies. Don't imitate, innovate. On this road to 2041, Bangladesh has responsibilities towards the global village. We will build the road together towards tomorrow. So yes, we are back. We are back with the Q&A session. So Azad bhai আপনি শুরু করতে পারেন with the answer. আপনি মিউট আছেন আজাদ ভাই। ওকে, অ্যাকচুয়ালি যে কোশ্চেনটা করেছেন খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এখানে আমরা দুইভাবে দেখতে পারি ক্যারিয়ারের যে ইস্যুটা আসছে, এক হচ্ছে ফর্মাল ক্যারিয়ার আর একটা হচ্ছে ইনফর্মাল ক্যারিয়ার। ফর্মাল ক্যারিয়ারে সাধারণত যে জিনিসগুলো আমরা বাংলাদেশ অলরেডি হয় সেটা হচ্ছে ফর্মাল এডুকেশন, পিএসসি, অ্যাটলিস্ট গ্রাজুয়েশন, সেই জিনিসটা চায়। বাট ইনফর্মাল ক্যারিয়ারে সাইবার সিকিউরিটি বলেন বা ওভারঅল আইটিতে ইউনিভার্সিটি এডুকেশন ছাড়া কিন্তু অনেক ধরনের ক্যারিয়ার আসে, বিশেষ করে ফ্রিল্যান্সার ক্ষেত্রে। কেউ যদি সাইবার সিকিউরিটি পার্টিকুলার স্কিল সেটে এক্সপার্ট হয় তাহলে সে এটার উপরে ক্যারিয়ার গঠন করতে পারে। যেমন সাইবার সিকিউরিটি এক্সপার্টিস বলতে আমরা বুঝাই কেউ যদি সিকিউরিটি অ্যাসেসমেন্টে এক্সপার্ট হয় সেই ইচ্ছা মতো ফ্রিল্যান্সার হিসেবে অনেক কাজ করার সুযোগ থাকে। সেই ক্ষেত্রে কিন্তু তার কোনো ফর্মাল এডুকেশন দরকার হয় না, বাট তাকে ওই পার্টিকুলার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হতে তাকে কাজটা জানতে হয়, লাইক সিকিউরিটি অ্যাসেসমেন্ট, অ্যাপ্লিকেশন অ্যাসেসমেন্ট, পেনিট্রেশন টেস্টিং। এই ধরনের কিন্তু প্রচুর অপরচুনিটি আছে এবং বাংলাদেশি ছেলেরা মেয়েরা অনেকেই এই ধরনের ফ্রিল্যান্সার সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতেছে এবং তাদের ইনকাম অনেকাংশে মানে ফর্মাল এমপ্লয়মেন্ট, ইভেন এমনও ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে মাল্টিন্যাশনাল সিইওদের চেয়ে বেশি ইনকাম তারা করতেছে। $7,000 $8,000 পার মান্থ তারা ইনকাম করতেছে বিভিন্ন ফ্রিল্যান্সিং কাজ করে, বিশেষ করে সিকিউরিটি ফিল্ডে বাগ বান্টি প্রোগ্রামে পার্টিসিপেট করে। লাইক তারা মাইক্রোসফটের কোনো বাগ আইডেন্টিফাই করতেছে, অ্যামাজনের বাগ আইডেন্টিফাই করতেছে, গুগলের বাগ আইডেন্টিফাই। আজাদ ভাই কি আছেন আমাদের সাথে নাকি কানেকশন আই গেস একটু যান্ত্রিক ত্রুটির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আজাদ ভাইকে ফেরত পেতে পেতে আমরা আবার চলে যাচ্ছি। আমি আসি, আপনারা কি শুনতে পাচ্ছেন এখন? মাঝখানে একটু ব্রেক হয়েছিল সিগন্যাল। হ্যাঁ এখন ওকে ওকে, মনে হচ্ছে ইন্টারনেটে কোনো ডিস্টারবেন্স ছিল। তো আমি যেটা বলতেছিলাম মানে ইনফর্মাল ক্যারিয়ারের ক্ষেত্রে প্রচন্ড অপরচুনিটি আছে, স্পেশালি সিকিউরিটি অ্যাসেসমেন্টে বা সাইবার সিকিউরিটি এরিয়াগুলোতে। এই ধরনের সাইবার সিকিউরিটি অ্যাসেসমেন্ট যদি আমরা বলি লাইক বিভিন্ন
বাগ আইডেন্টিফাই করা, সিস্টেমের বাগ আইডেন্টিফাই করা, কোনো লুপহোল আইডেন্টিফাই করা, সিস্টেমের ভালনারেবিলিটি আইডেন্টিফাই করা, এবং এই ধরনের কাজগুলো সাধারণত ফ্রিল্যান্সিং এর মাধ্যমে প্রচুর হচ্ছে। বাংলাদেশি অনেকেই করতেছেন এই ধরনের কাজ, যাদের মান্থলি ইনকাম এমনও আছে, নর্মালি ক্ষেত্রে দেখা যায় $5,000-7,000 ইনকাম করছে। এমনও অনেক সাইবার সিকিউরিটি মানে অল্প বয়সে 18-19 বছরের ছেলে মেয়ে আছে যাদের ইনকাম হয়তো দেখা যাচ্ছে $20,000 পর্যন্ত করতেছে। কারণ এই ধরনের প্রোগ্রামগুলো বিশ্বের রেপুটেড কোম্পানিগুলো লঞ্চ করে, লাইক মাইক্রোসফট, ওরাকেল, গুগল, অ্যামাজন, এবং এই ধরনের অর্গানাইজেশনের বাগ বা সিস্টেমের মানে ভালোভাবে আইডেন্টিফাই করাতে প্রাইস মানি থাকে অ্যাটলিস্ট $20,000, এই ধরনের হাই ভ্যালু থাকে। তো আমরা যে জিনিসটা বলতেছিলাম যে দুইটা ভাগে যদি ইনফর্মাল জব দেখি, সাইবার সিকিউরিটিতে প্রচুর ইনফর্মাল জব আছে, এবং আইটি ওভারঅল আইটি ফিল্ডে যেগুলা ফ্রিল্যান্সিং হিসাবে বা সিকিউরিটি অ্যাসেসমেন্ট হিসাবে করা যায়। আর ফর্মাল জব তো প্রচুর বাংলাদেশ বা ওয়ার্ল্ড ওয়াইড। তো যে কোয়েশ্চেনটা ছিল ওনার যে কিভাবে কেরিয়ার গঠন করতে পারেন, উনি এক হচ্ছে ফর্মাল লাইনে যেতে পারেন, ফর্মাল কেরিয়ারে গ্রাজুয়েশন এবং পোস্ট গ্রাজুয়েশন দেন ফর্মাল জবের জন্য ট্রাই করতে পারেন আইটি ফিল্ডে। আর উনি যদি কোনো পার্টিকুলার এরিয়াতে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট হন বা কোনো এক্সপার্টিস থাকে, তাহলে উনি এডুকেশন কমপ্লিশনের ওয়েট করার দরকার নেই, এই মুহূর্তে উনি ফ্রিল্যান্সার হিসেবে বা কোনো ধরনের সিকিউরিটি অ্যাসেসমেন্টের কাজ অনলাইনে করতে পারেন, এবং এটা দিয়ে উনি আমরা কেরিয়ার গঠন করতে পারেন। ধন্যবাদ। রাইট, থ্যাংক ইউ আজাদ ভাই ফর ইউর ওয়ান্ডারফুল অ্যান্সার। আবার চলে যাচ্ছি মিস্টার কাউসারের কাছে, যেহেতু উনি 4IR নিয়ে গভর্নমেন্টের বিভিন্ন উইংস এর সাথে কাজ করছেন। সো আপকামিং প্ল্যান কি ধরনের প্ল্যান সামনের সময় আমরা দেখতে পাবো, যেটা আসলে স্মার্ট বাংলাদেশের যে ভিশন ওটাকে আরো ত্বরান্বিত করবে এবং আমরা আরো স্মুথ ওয়েতে ওই মিশনের দিকে এগিয়ে যেতে পারবো? ওভার টু ইউ। Okay, thank you, Mr. Imran Fahad, for your wonderful question. First of all, we need to understand what is Smart Bangladesh. Okay, the aspire to innovator A2I has defined or has classified or has imposed 4 pillars of Smart Bangladesh. They said that if we can ensure these 4 things, then we will achieve Smart Bangladesh. The first one is a smart government. The second one is smart citizen. The third one is smart economy. And the fourth one is smart society. Okay, so if we can implement these 4 things, okay, then we will achieve Smart Bangladesh. However, the biggest criteria of Smart Bangladesh is being self-sufficient in technology. Okay, to remove all the dependency from the first world countries on this technology, to create our own technology. Okay, so this is not going to happen within days, but we have to start somewhere. Okay, and that is exactly what we are doing. That is exactly what the WHITELION Associates, my company or our company, is doing. We are trying to be self-sufficient in technology. We are manufacturing our own drone. We are manufacturing our own devices, IoT devices. As a matter of fact, we have installed the security system in our office, which was made by our own engineers. We did not buy it from any other sources. Okay, so when we will be self-sufficient in technology and in all the innovations, only then we will be Smart Bangladesh. We will achieve Smart Bangladesh. The 4 pillars of Smart Bangladesh that I have just said, we will achieve that. Okay, so it is not going to, as I have mentioned before, it is not going to happen overnight, but we have to start somewhere, and it is time. We've already started the whole process. Thank you very much. Thank you, Mr. Kausar, for your wonderful description regarding what can be done in coming days. আমরা আবার চলে যাব ফায়দানের কাছে, যেহেতু আমরা একবার শেষ পর্যায়ে চলে এসেছি। সো সামনে ইনোভেশনের দিক থেকে হোয়াট উই ক্যান এক্সপেক্ট ফ্রম হিসাব, সো যেটাতে আসলে যে ফিনান্সিয়াল ইনক্লুশনের ব্যাপারটা নিশ্চিত হতে পারে, কারণ ফিনান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড ক্যাশলেস ইকোনমি ইজ দ্য কামিং that is one of the main agenda to build the smart Bangladesh. So what do you? থ্যাংক ইউ এগেন ইমরান ভাই। স্মার্ট বাংলাদেশের বিষয়ে যখন আমরা কথা বলবো, বা ইফ ইউ লুক 20 years from now, শুধু বাংলাদেশ না, বিশ্বের আপনি আরো যতগুলো দেশই আছে সবাই কিন্তু টেকনোলজিক্যালি ইভলভমেন্টের ভিতরে দিয়ে যাবে।
এবং এই টেকনোলজিক্যাল ইভলভমেন্ট আপনার এটা এআর থেকে শুরু করে ভিআর, ভয়েস টেকনোলজি আপনার, তারপর হচ্ছে গিয়ে ড্রাইভারলেস কার থেকে শুরু করে সব জায়গাতেই থাকবে। এখন এই জায়গাটাতে যদি আমার বাংলাদেশকে যদি স্ট্যান্ড আউট করতে হয় তাহলে we need to innovate. We need to create a culture where innovation and invention is cultivated, এবং এই জিনিসটা আমাদের করতে হবে from the root level, and the root level is the school, colleges and universities. আমাদের we need to increase the expenditure on R&D. Research and development is something we all need to focus on, not just as a company for Hishab, but I would suggest this for everybody কারণ in the future আমরা যদি সেলফ সাফিশিয়েন্ট হতে চাই, সেলফ সাফিশিয়েন্ট হতে গেলে আমাদের নিজস্ব জিনিসপত্র লাগবে। সেলফ সাফিশিয়েন্ট হতে গেলে আমাদের নিজস্ব আবিষ্কার লাগবে, আমাদের নিজস্ব ইনভেনশন লাগবে এবং আমাদের নিজস্ব পেটেন্টস লাগবে। আমাদের নিজস্ব গ্রাউন্ড লাগবে টু হোল্ড আপ অ্যান্ড মেক শিওর দ্যাট উই আর স্মার্ট এনাফ টু ডু অল দোজ থিংস। আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে কথা বলি। অ্যাজ উই গো ফরওয়ার্ড, fourth industrial revolution, I believe we still have a chance to be, if not the number one, but আমরা যাতে টপ 5 এর মধ্যে থাকতে পারি in this regard. The reason behind me saying this is because আমাদের যদি আপনি ডেমোগ্রাফিটা দেখেন, পপুলেশন ডেমোগ্রাফি, আমাদের average age is around 32 to 35. So if that's the average age, in next 20 years, we are the one who is going to make the biggest changes in around. Absolutely. আপনি যত ডেভেলপিং কান্ট্রি দেখেন সব জায়গাতে কিন্তু আপনার এজিং পপুলেশন, বাট আমরা কিন্তু we are in a very sweet spot. We are not in the aging population. We are in the era of এমন একটা এরাতে আছি যেই জায়গাতে we have lot to do, and by nature people of Bangladesh have the hunger for success. If we have the right guidance from our universities, from our peers regarding cultivation of ideas, not just copy pasting, ওই দেশে এই জিনিসটা চলছে, let's just bring it to Bangladesh and do business. We need to come out of those mindsets. We need to create the culture of R&Ds, and that's where Smart Bangladesh is going to play a bigger role, and এটা আমাদের every citizen's life impact আনবে. And as for হিসাবের এই জায়গাটা থেকেও we are working on lot of interesting stuff. For instance, psychometric analysis, then we are working on sentimental analysis, তারপর হচ্ছে কি আপনার content based marketing. There are so many other stuffs that we are working in, and in future inshallah I'll be able to share a lot more about our journey with you guys. Thank you so much. Absolutely, and wishing you all the best for coming days. আমরা একবার শেষ পর্যায়ে চলে যাব আবার জহিরের কাছে রিগার্ডিং the upcoming initiatives that we can see, এবং এটার সাথে আরো কিভাবে আমাদের যে স্মার্ট বাংলাদেশের যে মিশন ওইটাকে অ্যালাইন করা যায়। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন, আমরা যেহেতু এডুকেশন নিয়ে কাজ করি এবং স্মার্ট কান্ট্রি করার লক্ষ্যে ওয়ান অফ দ্য পিলার হচ্ছে নলেজ বেসড। যেভাবে ইনোভেটিভ আইডিয়াস প্রয়োজন, ঠিক তেমনি ভাবে প্রয়োজন নলেজ এবং সাস্টেনেবল এবং কস্ট ইফেক্টিভ। সো রুরাল এরিয়াতে যারা আছে, আই মিন আনপ্রিভিলেজ চিলড্রেন যারা আছে, তাদেরকে কিভাবে নলেজ বেসড করা যায় এবং তাদেরকে কিভাবে আমাদের এই স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে ইনিশিয়েটিভ গভর্নমেন্ট নিয়েছেন, এবং ওয়ার্ল্ড অন্য সকল কান্ট্রির দিকে যদি আমরা তাকাই, ইউএসএ, ইউকে, সিঙ্গাপুর কিংবা সাউথ কোরিয়া, ওরা যেভাবে ফাস্টলি মুভ করছে, এরকম একটি কান্ট্রি যদি আমরা করতে চাই তাহলে হচ্ছে আমাদের যারা পপুলেশন আছে, আই মিন পিপল, তাদেরকে নলেজ বেসড অ্যান্ড হচ্ছে ইনোভেটিভ আইডিয়াস যেন আসে, এবং কমিউনিকেশন অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট যে জায়গাটা আছে সেটাকে ইনশিওর করতে হবে। সো আমরা আমাদের স্টুডেন্টসদেরকে যেটা করছি যে এখন ডিস্টেন্স লার্নিং এর উপর বেশি এমফাসাইজ করছি। আমরা ফোকাস করছি যে আমাদের নেক্সট আমাদের যে আরো 6+ স্কুল আমরা শুরু করব, সেই স্কুলগুলোতে ডিস্টেন্স লার্নিংটাকে আমরা যেন শুরু করতে পারি। পাশাপাশি আমরা অলরেডি একটা কোর্স রান করেছি যে ক্লাস 3 থেকে তারা টেকনিক্যাল যে নলেজগুলো আছে, আই মিন হচ্ছে তারা টেকনিক্যাল যে সকল কোর্সগুলো আছে, আমি যদি বলি যে বিগিনিং যে লেভেল থেকেই
হয়তো সেটা পাওয়ার পয়েন্ট হতে পারে, সেটা হতে পারে লাইক ফটোশপের যে কাজগুলো, কোডিং, বেসিক যে কোডিং আছে, এই বিষয়গুলো এগুলো যদি তারা শিখতে পারে এবং ভার্চুয়াল রিয়েলিটি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই বিষয়গুলো নিয়ে যদি জানে তারা, তাহলে দেখা যাবে এই কমিউনিটি জিডিপিতে বেশ একটা ভূমিকা রাখতে পারবে। সেই জায়গাটাকে আমরা ইম্পর্টেন্স দিয়ে কাজ করে যাচ্ছি এবং আমরা এই প্রজেক্টটাকে খুব শীঘ্রই আমরা লঞ্চ করব এবং আমরা ডিসটেন্স লার্নিং নিয়ে অলরেডি কাজ করছি এবং আমাদের স্টুডেন্টসদের জন্য যারা ক্লাস 2 থেকে আছে তাদেরকেই হচ্ছে আমরা এই কোর্সের আওতা নিয়ে আসছি, যেন ক্লাস 8-এ গিয়ে তারা নিজেরা আর্ন করতে পারে এবং হচ্ছে তারা যেন সমাজের জন্য বোঝা না হয় এবং পরিবারের জন্য না, এবং পরিবার যেন একটা স্বাবলম্বী পরিবার হতে পারে, কারণ তারা হচ্ছে বাংলাদেশে একটা বিগ রোল প্লে করছে। থ্যাংক ইউ। Excellent, and we wish all the best for upcoming like projects. রাফের কাছে চলে যাব, শেষ যদি কিছু অ্যাড করতে চাও যে এই জিনিসগুলো আসলে সামনে আমরা দেখতে পারবো from your side. জি, থ্যাংক ইউ। আসলে আমরা যে এখন যে স্মার্ট বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, এখানে আসলে রিসার্চের কোনো বিকল্প নাই। আমাদের সবাইকে সবার বিভিন্ন জায়গা থেকে গবেষণামূলক কাজের দিকে বেশি ফোকাস করতে হবে, প্লাস টেকনোলজির যে প্রমোশনটা এটা আমাদেরকে আরো বৃদ্ধি করতে হবে। কারণ আমরা যদি দেখি পৃথিবীর বর্তমানে যে উন্নত দেশগুলো আছে, তারা শুরুর দিকে কিন্তু তাদের যে ভালো ভালো টেকনোলজিগুলো তারা রুরাল লেভেল পর্যন্ত আগে প্রমোশন দিয়ে শুরু করছে। সেক্ষেত্রে আমাদেরকেও এই যে জায়গাটা বেশি ফোকাস দিতে হবে, কারণ আমরা হঠাৎ করে আমরা টেকনোলজি নিয়ে এসে আমরা মানুষের মধ্যে ছড়াই দিতে পারবো না। এই জন্য আমাদেরকে মানুষদেরকে আগে এটার সাথে একটা ইন্টারাক্ট করতে হবে। এই জন্য আমাদেরকে বিভিন্ন রকম টেকনোলজি আমাদের রুরাল এরিয়া পর্যন্ত নিয়ে যেতে হবে, যাতে করে মানুষজন আগে থেকেই সেই জিনিসের প্রতি একটা আপনার অ্যাডাপ্ট করার একটা ক্যাপাবিলিটি তৈরি হয়। তো আমরা আইডিবি রিসার্চ অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট সেই লক্ষ্যে আমরা বিভিন্ন রকম কাজ করতেছি। বিভিন্ন জেলা উপজেলায় আমরা স্টুডেন্টদেরকে টেকনোলজি ইনোভেশন নিয়ে আগ্রহী করার জন্য আরো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করার চেষ্টা করতেছি। আর ইনশাল্লাহ যে ইনোভেশন দিয়ে আসলে বাংলাদেশের স্মার্ট বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যেতে পারবো। তো সেই লক্ষ্যে আমরা নতুন নতুন ইনোভেশন নিয়ে সামনে আরো কাজ করবো বলে আমরা, আর আপনারা আমাদের সাপোর্টে থাকবেন, এটাই আমরা আশা করি। থ্যাংক ইউ। Amazing, থ্যাংক ইউ আরাফ। একবার শেষ পর্যায়ে চলে এসেছি, কাউসার ভাই আপনি যদি কিছু অ্যাড করতে চান রিগার্ডিং দ্য স্ট্র্যাটেজিস, যেহেতু আপনারা স্ট্র্যাটেজি এবং এই ধরনের বিষয়গুলো নিয়ে কাজ করে থাকেন, কি কি স্ট্র্যাটেজি আমরা সামনে দেখতে পারি বা আপনার দৃষ্টিকোণ থেকে কি কি স্ট্র্যাটেজি আমাদের গভর্নমেন্ট অ্যাডপ্ট করতে পারে ফর আ বেটার স্মার্ট বাংলাদেশ? ওভার টু ইউ। Okay, thank you, Fahad bhai. I'd like to say that if you would like to implement anything new, just like my dear brothers just mentioned right now, that if we would like to implement something new, we cannot just implement it right away. Okay, there is a process to do that. However, to go through the process, we need to focus on 5 components of any society. Okay, in order to implement something innovative in the society. First component is technology. Where is our technology? We need to analyze that. Okay, and how do we develop it? Number 2, we need to focus on culture. What kind of culture do we have? Does this technology will suit with the culture that we are habituated to? Number 3, we need to focus on the demography of a country. Okay, what kind of behavior do we possess? Okay, demographically, what kind of people we truly are. And number 4, we need to talk about history. Okay, we need to see the history. What kind of changes have we already faced, and how are we going to improve the situation, studying the history. And number 5, we need to take care of sustainability. Now, the sustainability, it can be environmental sustainability, that which is the burning talk of everywhere at the moment. Okay, it can be technological sustainability, it can be economic sustainability, but whatever we do, the technology, economy, strategy, or whatever we take, we have to take care of the sustainability in order to the system to sustain for a longer period of time. Okay, so and if we need to come up with a strategy, we need to take care of these things. And as I have told you, the best strategy is to go for the homemade technology. If we go to Dhulaikal, or if you go to any other places like that, you will see that there are so many talents in Bangladesh, but the talented people, they don't even know that they're talented. That is the question, that is the real problem. Okay, because there is no sponsor for homemade technology.
I'm not going to mention the name, but I sat with one of the industry owners last week, not so many longer before today. So I told him that the best thing, the best selling point or the best value proposition that we are presenting is that we grow homemade technology. No matter what you give us, it can be IoT, it can be drone, it can be signal jammer, it can be interceptor, it can be security infrastructure. Everything is homemade. Okay. So what he said to me, that was very interesting reply, is that he is not interested in homemade technology at all. Okay, because if I can bring some homemade technology in the market, the next day RFL or some other big company will copy it. Then I told him that I showed one of my products that has gone to ECSME or Kadirabad Cantonment. I showed him that product and I told him that please take it to RFL, reverse engineer it. Okay, tell him to just find the source code where the source code is embedded. If they can find it, I will stop business altogether. Okay, so that was my challenge to him. So only because this technology is made in Bangladesh, that does not mean that this technology cannot go up to the mark in the international level. We have already shown in several places that our technology can also be good. I am already in talk with the Singapore government. I am already in talk with Canada government. Okay, they are also trying to use some technologies that we are developing in Bangladesh in our own workshop. So if we can come up with a strategy that can take care of the 5 components: technology, culture, demography, history, and sustainability, then I think it will create a better future, and it will, the whole system, the whole technology will sustain. Thank you very much. Thank you, Mr. Kaosar. শেষ করব আজাদ ভাইকে দিয়ে। ভাই যদি কিছু অ্যাড করতে চান, যেটা আসলে স্মার্ট বাংলাদেশের সিকিউরিটি সিস্টেমকে আরো শক্তিশালী করবে এবং কি ধরনের প্রিকশনস আমরা নিলে এই সাইবার যে ওয়ার, এটা আপকামিং ডেজে এটাকে আরো স্ট্রং ওয়েতে মোকাবেলা করতে পারবো। ওভার টু ইউ। থ্যাংক ইউ ইমরান ভাই। অ্যাকচুয়ালি আমাদের যে কম্পোনেন্টটা সবচেয়ে বেশি এবং আমাদের সবাই কম বেশি এমফাসিস দিয়েছেন যে আমাদের নিজস্ব ডেভেলপমেন্ট, কারণ আমাদের প্রচুর রিসোর্স আছে, স্পেশালি আমাদের হিউম্যান রিসোর্স অনেক। আমাদের যে রিসোর্সগুলো আছে আমরা যদি প্রপারলি ডেভেলপ করতে পারি, কারণ সাইবার অ্যাটাক বাড়বে, এটাই স্বাভাবিক। আমরা স্মার্ট বাংলাদেশ গঠন করার জন্য বা স্মার্ট বাংলাদেশকে আরো ইমপ্রুভ করার জন্য যেই জিনিসটা সবচেয়ে বেশি, তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। এবং এটা আমি মনে করি যে সবার পক্ষ থেকে মানে ইনিশিয়েটিভ নেই, এবং আমাদের এখানে অনেকেই যারা আছেন তারা অনেক ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য, স্পেশালি সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট তৈরি করা এবং সাইবার সিকিউরিটি স্পেশালিস্টকে নতুন নতুন টেকনোলজি, নতুন নতুন অ্যাটাক সম্পর্কে নলেজ দেওয়া, এবং তাহলে এরা স্মার্ট বাংলাদেশ গঠন করাতে সাইবার ফিল্ডে, সাইবার অ্যাটাক ফিল্ডে একটা বড় ভূমিকা রাখতে পারবে। এবং আলটিমেটলি স্কিল হিউম্যান রিসোর্স হচ্ছে অন্য সমস্ত সেক্টরেই খুব ভালো ভূমিকা রাখতে পারবে আমি মনে করি। এটাই আমার শেষ কথা। এবং আমরা কম বেশি সবাই কাজ করছি হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করার জন্য, এবং আশা করি সবাই এটা নিয়ে আরো কাজ করবো যাতে প্রপার হিউম্যান রিসোর্সটা আমরা ডেভেলপ করতে পারি। ধন্যবাদ। Right. Thank you everyone for joining today's session. It was amazing. And those who are watching right now and those who will going to watch in coming days, please share the contents, because this 40 under 40 Smart Bangladesh ICT Summit and Awards, this is the first time ever in Bangladesh to recognize those 40 people, those who are working to promote Smart Bangladesh with their ICT driven works. And please share this content and do apply with this form. যে ফর্মটা অলরেডি দেওয়া আছে, আপনারা ফর্মে অ্যাপ্লাই করলে উইথ আওয়ার জাজেস জুরি বোর্ডের সিলেকশনের পর উই উইল অ্যানাউন্স দিস থিং ইন এ গালা প্রোগ্রাম ইন কামিং মান্থ। সো আজকে এতটুকুই আপনাদের সবাইকে বলতে চাই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দোজ হু আর গোয়িং টু বি আ পার্ট অফ ইট, প্লিজ অ্যাপ্লাই ইন দিস কারেন্ট ফর্ম। সবাইকে ধন্যবাদ দিতে চাই এবং সবাইকে শুভকামনা জানিয়ে আজকে লাইভটি শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। The CEO is coming. He wants a video conference with the UK at 11. That's in 10 minutes. Okay, quick. Set it up.
can have a connection. My story begins with the promises of the information era coming true. Enter AI, the beacon of progress of science, innovation, and government bodies worldwide. Imagine it's 2041. We wake up as citizens of smart Bangladesh. The world now has a population of 9 billion. We live in a world where, despite of climate disasters, 3D printed meat and vertical farming have guaranteed food for all. Computers are embedded into our bodies in different ways. AI is constantly monitoring our health. Students are learning through VR, digital instructors tracking their progress, and AI designing their next study plan. Self-driven cars are at our service 24/7. The whole transport system is automated. And all these changes came to reality before the citizens even could ask for. Government knows their needs better. Data-driven efforts of the different ministries of the government are ensuring enhanced living for all with a focus on bottom of the pyramid. আমরা তাকাবো এমন এক পৃথিবীর দিকে যেখানে বিশ্বের সকল সম্পদ ও কারিগরি জ্ঞানের সুষ্ঠু বন্টন দ্বারা এমন কল্যাণের দ্বার খুলে দেওয়া যাবে যেখানে প্রত্যেক মানুষ সুখী ও সম্মানজনক জীবনের ন্যূনতম নিশ্চয়তা লাভ করবে। We must leverage science, technology, and innovation for closing the digital divide. We need whole of the world approach now. More than 100 least developed countries and middle-income countries are following Bangladesh's development model. Doesn't it sound like a science fiction? Today's digital Bangladesh also seemed like science fiction in 2008. But we all, the dreamers and doers, made it happen. Everything that we have done so far has been planned by us, by the government of Bangladesh. Find your own innovations. Find new technologies. Don't imitate, innovate. On this road to 2041, Bangladesh has responsibilities towards the global village. We will build the road together towards tomorrow.